18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি বিশ্ব মজুমদার। শুরু করছি প্রজাসপ্তাহ। প্রজাসপ্তাহ মেগা ডিবেট আমরা প্রতি মাসে একবার করে করি। এবারে সম্ভবত দুর্গাপুজোর আগে এটাই আমাদের লাস্ট মেগা ডিবেট। কদিন পরেই দুর্গাপুজো, বাঙালির সব থেকে বড় উৎসব। আজ এমন একটা সময়ে আজকে আমরা এই বিতর্ক সভার আয়োজন করেছি যখন দেবীপক্ষ শুরু হতে আর 1 মাসও বাকি নেই। রাবণের সঙ্গে যুদ্ধের আগে মা দুর্গার পুজো করেছিলেন রামচন্দ্র। আমরা সকলেই জানি যে এই পুজোকে অকাল বোধন বলা হয়। কিন্তু কেন বলা হয় এটা জানেন কি? যে সময়ে দেবী দুর্গাকে আহ্বান করা হয়েছিল স্বর্গলোকে, তখন ছিল রাত, অর্থাৎ দেবতাদের ঘুমানোর সময়। মাঝরাতে স্তুতি করে ঘুম থেকে জাগানো হয়েছিল দেবী দুর্গাকে। সেই কারণেই জাগরণ, যাকে আমরা বোধন বলি, অর্থাৎ নারী শক্তিকে জাগানো হয়েছিল পুরুষকে সাহায্য করার জন্য। আদি অনন্তকাল ধরে এই সংস্কৃতিরই ধারক বাহক আমরা। অথচ এই মাটিতেই রাতের অন্ধকারে এক নারীর সঙ্গে ঘটে গেল ভিন্ন এবং জঘন্য অপরাধ। এ লজ্জা আমাদের সবার, লজ্জা আমাদের গোটা সমাজ। একটি মেয়ের মৃত্যু, হাজারো প্রশ্ন, বিচারের দাবি। এই নিয়ে গত 1 মাস ধরে উত্তাল বাংলা, যার সূত্রপাত 9ই আগস্ট গভীর রাতে। আরজি করের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল থেকে উদ্ধার হয় চিকিৎসকের দেহ। 10ই আগস্ট গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। বিচারের দাবি ক্রমেই সুর চড়াতে শুরু করে চিকিৎসক মহলে। 13ই আগস্ট আরজি করের তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। 14ই আগস্ট প্রতিবাদ ছুঁয়ে ফেলে ক্ষোভের রাজপথ, রাত দখলে নামে মেয়েরা। ওই রাতেই আরজি করের ইমার্জেন্সিতে দুষ্কৃতী তাণ্ডব। এরপর সময় গড়িয়েছে, নিত্য নতুন তথ্য সামনে এসেছে। তদন্তের জালে জড়িয়েছেন আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। টানা 17 দিন জিজ্ঞাসাবাদের পর আরজি করে টেন্ডার দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সিবিআই। 3রা সেপ্টেম্বর ধর্ষণ রুখতে কড়া আইন আনে রাজ্য সরকার। বিধানসভায় পাশ অপরাজিতা। That the bill as settled in the assembly be passed. As many as are of the tribunal, please say aye. As many of the contrary, please say no. Ayes have it. The bill is passed. The bill is passed. সব নজর এখন সুপ্রিম কোর্টে। তদন্তের হাল হাকিকাত সেখানেই জানাবে সিবিআই। চলছে তদন্ত, চলছে প্রতিবাদ, জ্বলছে ক্ষোভের মোমবাতি। মোমের শিখায় এখনো ভাসছে হাজারো প্রশ্ন। উত্তর মিলবে অপেক্ষায় সবাই। নিউজ 18 বাংলা। সত্যি আমরা সকলেই উত্তরের অপেক্ষায়। 9ই আগস্টের ঘটনা, তারপর প্রায় 1 মাস কেটে গিয়েছে, এখনো বহু প্রশ্নের উত্তর মেলেনি। অপরাধী কজন, কিভাবে ঘটেছিল অপরাধ, সত্যি এর নেপথ্যে কোনো চক্র আছে কিনা, এমন হাজারো প্রশ্ন, কোনো উত্তর নেই। বিতর্কের আসরে উঠে আসছে নানা তত্ত্ব,
সোশ্যাল মিডিয়ায় তো থিওরির ছড়াছড়ি, কোনটা সত্যি কোনটা মিথ্যে তদন্তকারীদের কাছে তার কোনো জবাবই নেই। সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি, সেখানে কি বলবে সিবিআই, সব নজর এখন সেদিকে। আজকে সোজা সাপটা মেগা ডিবেটে আমাদের মোশন, বিতর্কে মিলায় সূত্র, তদন্তে কতদূর। আবার বলি, বিতর্কে মিলায় সূত্র, তদন্তে কতদূর। আজকে যারা এই বিতর্কে সবাই যোগ দিচ্ছেন তাদের একে একে ডেকে নিচ্ছি। আমার সঙ্গে যারা রয়েছেন, প্রথমেই দেবলীনা দত্ত, বিশিষ্ট অভিনেত্রী। এরপরে ডাকবো সৌরভ দত্ত, ডক্টর সৌরভ দত্ত, চেয়ারম্যান অ্যাকশন কমিটি INA পশ্চিমবঙ্গ। এরপরে ডাকবো সৃজন ভট্টাচার্য, CPIM এর পক্ষ থেকে বলার জন্য। এরপর ডাকবো অনন্যা চক্রবর্তী, উপদেষ্টা, পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশন। এরপর ডাকবো জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপির পক্ষ থেকে বলার জন্য। এরপর ডাকবো শশী পাঁজা, রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী, ডক্টর শশী পাঁজা। এরপর ডাকবো ডক্টর অর্চনা মজুমদার, বিজেপির পক্ষ থেকে বলার জন্য। চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্ব। আমাদের অনুষ্ঠানের প্রথম অংশে প্রত্যেক বক্তাকে আমরা মোশনের পক্ষে বা বিপক্ষে বলার জন্য 3 মিনিট করে সময় দেব। প্রথমেই আমি বলার জন্য ডাকবো আজকের এই বিতর্ক সভায় দেবলীনা দত্তকে। আমি শুরু করি একটি ঘটনা দিয়ে, যে ঘটনার সাথে এই ঘটনার কোনো যোগাযোগ নেই, কিন্তু এটা বলা জরুরি যেহেতু আমি একজন অ্যানিমাল অ্যাক্টিভিস্টও বটে। একজন প্রেগনেন্ট মহিলার রেপ হয়, 6 জন ছেলে একসঙ্গে রেপটি করে। মহিলার কথা বলার ক্ষমতা ছিল না এবং কোনো উইটনেসও ছিল না যিনি কথা বলতে পারেন। মাঝখানে একটু জিজ্ঞেস করে নি আমার সময়সীমা কতটা, বেশি কথা বলি আমি, আচ্ছা ঠিক আছে, মাথায় রাখবো। উইটনেস হিসেবেও কেউ কথা বলার মতো কেউ ছিল না, কিন্তু ওই 6 জন ছেলেই ধরা পড়ে এবং 6 জনই এখন যাবজ্জীবনে রয়েছে। মহিলাটি একজন গরু, আর যারা রেপ করেছিল তারা 6 জন মানুষ। গরুটি কথা বলতে পারেনি, ও বলতে পারেনি ওর কি হয়েছিল, মারা গিয়েছিল গরুটি এবং সন্তান সহ মারা গিয়েছিল। তা সত্ত্বেও অ্যারেস্ট হয়েছিল 6 জন ছেলেই এবং তাদের শাস্তি হয়েছে। কিন্তু এখানে হসপিটালের সেমিনার রুমের ভেতর বা এক্স্যাক্টলি কোথায় আমরা এখনো জানি না, সিবিআই আমাদের জানাবেন। ঘটনাটা ঘটে গেছে, 28 দিন হয়ে গেছে, আমরা সকলকে ধরে উঠতে পারিনি এখনো। আমার প্রথম প্রশ্ন, সন্দীপ ঘোষ অ্যারেস্টেড হয়েছেন, কিন্তু আমি বারবার যেটা বলছি সেটাও একটা বিরাট ব্যাপার, কেননা আমি এই আন্দোলনের সঙ্গে এতদিন যুক্ত থেকে আমি যেটা বারংবার জানতে পেরেছি, যারা ওনার সঙ্গে যুক্ত, যারা দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবং যারা ওনার ছাত্রছাত্রী তাদের কাছেও, যে দুর্নীতির কারণে ওনাকে গত 3-4 বছর ধরে পিনালাইজ করা হয়েছে, বহু কমপ্লেন দায়ের করা হয়েছে, কিন্তু উনি অ্যারেস্টেড হননি। তাই এই গত 3-4 বছর ধরে যা ওনার বিরুদ্ধে রয়েছে তার জন্য, দুর্নীতির জন্য উনি অ্যারেস্টেড হয়েছেন। কিন্তু আমার মোটা মাথায় আমার কাছে এটা পরিষ্কার নয় যে কারণে উনি অ্যারেস্টেড হয়েছেন সেটার সাথে কি এই পার্টিকুলার খুন এবং ধর্ষণের সরাসরি যোগাযোগ রয়েছে। আমার এটা প্রশ্ন, জনগণ হিসেবে আমায় যদি এটা বুঝিয়ে দেওয়া হয় আমি তাহলে একটু ভরসা পাই, কারণ সবাইকার মুখে এবং বহু তথ্য রয়েছে, সেই তথ্যের কথা আমি জানবো। আমরা তো জানতে পেরে গেছি যে উনি সেদিনকে 8:30টার সময় এসেছিলেন হসপিটাল, যেটা নাকি উনি কোনোদিন আসেন না।
সকাল 8:30টায় এসেছিলেন। উনি পরের দিন সিবিআই এর কাছ থেকে পাওয়া তথ্য, পরের দিন সংস্করণের অর্ডার দিয়েছিলেন লিখিত। ভারী অদ্ভুত। কাজে আমার তো সাধারণ মানুষ হিসেবে মনে হবেই যে উনি যুক্ত কিনা। 6 অগস্ট ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন, ডিরেক্টর অফ হেলথ সার্ভিসের আন্ডারে ইন্ডিপেন্ডেন্স ডে প্যারেডের প্র্যাকটিসের নামে এই তিনজনের নাম আমি করব, ডক্টর অভিক দে, সৌরভ পাল এবং সৌতিক রয়, সান অফ সুশান্ত রয়। এদের তিনজনের আন্ডারে একটি ইন্ডিপেন্ডেন্স ডে প্র্যাকটিস প্যারেড অ্যারেঞ্জ করা হয় এবং ভোর 5:30টার সময় এদেরকে আরজিকর যাওয়ার অর্ডার দেওয়া হয়। ভারী অদ্ভুত। যদি রেড রোড থেকে প্যারেড হয় তাহলে পরে এসএসকেএম এ যাওয়ার কথা, কাছাকাছি বেশি হচ্ছে। আরজিকর কেন? দ্য অর্ডার ওয়াজ ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, এটা লিখিত রয়েছে এবং জনগণের কাছে এটা আবার পৌঁছে দেওয়াটা দায়িত্ব। যে গত পরশুদিন এসএসকেএম এর বাইরে একটি কাঠামো তৈরি হচ্ছিল, ছোট করে বলছি কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, একটি কাঠামো তৈরি হচ্ছিল যেখানে হেল্প ডেস্ক লেখা ছিল। সেখানে একজন ভদ্রমহিলা এবং কিছুজন বসেছিলেন যারা রুগীদেরকে ধরে ধরে বলছিলেন যে আপনারা যারা এখানে ভর্তি হতে পারবেন না বা জায়গা পাবেন না বা চিকিৎসা হবে না, আমরা আপনাদেরকে প্রাইভেট নার্সিং হোমগুলোতে জায়গা করে দেবো, পাঠিয়ে দেবো। যখন এসএসকেএম এর জুনিয়র ডাক্তারবাবুরা ওনার কাছে যান, গিয়ে ওনার আইডি কার্ড দেখতে চান, উনি বলেন উনি কেএমসির, উনি দেখাতে পারেন না। জিজ্ঞেস করা হয় উনি কি কোনো মেডিকেল পার্সন, উনি বলেন না মেডিকেল পার্সন নই। ভবানীপুর থানায় যাওয়া হয়, তারা বলেন আমাদের কাছে কোনো ইন্টিমেশন নেই। বোর্ড অফ ডিরেক্টরসের কাছে যাওয়া হয়, তারা বলেন আমাদের কাছে কোনো ইন্টিমেশন নেই। এবং ফাইনালি যিনি ওনাদেরকে হেড করছিলেন তিনি এসে বলেন, স্বীকার করেন যে হ্যাঁ এটা ইললিগাল এবং ওরা বলেন যে ওরা 100 থেকে 150 জন মানুষকে অলরেডি পাঠিয়ে দিয়েছেন অন্য জায়গায়, যাদের কোনো রেজিস্টার নেই, কোনো রেকর্ড নেই। সেই 100-150 জন রুগীর তাহলে কি হলো ডাক্তারবাবু, আমি এইটা জানতে চাইবো। কারণ এরপর বলা হবে যে ডাক্তাররা সার্ভিস দিচ্ছেন না, তাই জন্য সিনিয়র ডাক্তাররা কিন্তু ওভারটাইম করছেন। শেষমেশ আমি একটা ছোট্ট প্রশ্ন করে শেষ করব জনগণ হিসেবে, সেটা হচ্ছে আমার এক দাদা ভাই স্টেজে দাঁড়িয়ে বলেছেন যে আমাদের মা বোনেদের ছবি বিকৃত করে দরজায় লাগিয়ে দেবেন এমন ভাবে যে আমরা বাড়ির বাইরে বেরোতে পারবো না। এটা কি থ্রেট? যদি থ্রেট না হয় এটা কি চ্যারিটি? যদি চ্যারিটি হয় তাহলে আমি বলবো চ্যারিটি বিগিনস এট হোম। আপনি আগে নিজের দরজায় ছবি লাগাবেন, তারপর প্র্যাকটিস করে নেবেন সেটা করে। ধন্যবাদ। ধন্যবাদ দেবলীনা।